আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং আপনার ইনকাম যদি পেনশন অথবা ফ্যামিলি পেনশন থেকে আসে, সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন কিভাবে জমা করবেন আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি সুজয় বৈদ্য। তাহলে দেখা যাক যে একজন সিনিয়র সিটিজেন কিভাবে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারে। রিটার্ন জমা করার আগে প্রথমে আমাদের বেশ কিছু ব্যাপারে একটু জেনে রাখা প্রয়োজন আছে। প্রথমে যদি দেখি যে হুই সিনিয়র সিটিজেন, তাহলে যে কোনো ব্যক্তি যদি তার বয়স 60 থেকে 80 বছর হয় তাকে সিনিয়র সিটিজেন ব্যক্তি বলা হয়। এছাড়া কোনো ব্যক্তির বয়স যদি 80 বছরের ঊর্ধ্বে চলে যায় তাকে সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি বলা হয়। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার ক্ষেত্রে এই সিনিয়র সিটিজেন অথবা সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি যারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু একই ধরনের সিস্টেম রয়েছে অনলাইনে। তা এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো পার্থক্য হবে না, শুধুমাত্র স্ল্যাব রেটের কিছু পার্থক্য তৈরি হয়। এছাড়া সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি চাইলে ওনারা অফলাইনেও তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন। যাই হোক, এরপরে যদি আমরা চলে যাই যে একজন সিনিয়র সিটিজেন ব্যক্তিকে কি তাদের রিটার্ন জমা করতে হবে কি হবে না, বা করতে হলে কখন করতে হবে। প্রথমত একটা সেকশন আছে যেটা হলো 194P, যে সেকশনটিতে আপনি যদি একটা ডিক্লারেশন ব্যাংকে জমা করে দেন এবং আপনার ইনকাম যদি দেখা যায় যে পেনশন থেকে আর ব্যাংক ইন্টারেস্ট থেকে আসে, সেক্ষেত্রে আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয় না। এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া যে প্রেজেন্টেশনটা আমি দেখাচ্ছি, এই প্রেজেন্টেশনও কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করি। এছাড়া আমরা আমাদের ফেসবুকেও কিন্তু শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু সেখানেও আমাদের সাথে জয়েন করতে পারেন। যাই হোক, আমরা যদি বেসিক এক্সেমশন লিমিট দেখি, তাহলে কিন্তু একজন সিনিয়র সিটিজেন ব্যক্তির ওল্ড ট্যাক্স রেজিমে যে বেসিক এক্সেমশন লিমিট রয়েছে সেটা 3 লাখ টাকা রয়েছে। এছাড়া সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে 5 লাখ টাকা রয়েছে। আর নিউ রেজিম যেখানে রয়েছে সেখানে কিন্তু সবার ক্ষেত্রেই 4 লাখ টাকা বেসিক এক্সেমশন লিমিট রয়েছে। সুতরাং আপনার বয়স যদি দেখা যায় যে 60 থেকে 80-র মধ্যে, সেক্ষেত্রে আপনি এই নিউ রেজিম ধরে চলতে পারেন যে 4 লাখ টাকা আপনার বেসিক এক্সেমশন লিমিট। 4 লাখ টাকা রোজগার হলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার দরকার নেই, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। এবার সেইগুলো আপনি কোথা থেকে জানবেন সেই সম্পর্কেও একটা ডিটেল ভিডিও রয়েছে যে ইনকাম ট্যাক্স ফাইল আপনাকে করতে হবে কি হবে না, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আপনার বয়স যদি 80 বছরের ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে আপনি 5 লাখ টাকাকে আপনার বেসিক এক্সেমশন লিমিট ধরে, অর্থাৎ 5 লাখ টাকার নিচে আপনার রোজগার হলে আপনাকে আর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। তবুও আমি এখানে ছোট করে দিয়ে রেখেছি, যদি আপনার কোনো ধরনের কোনো টিডিএস ডিডাক্ট হয় সেক্ষেত্রে আপনাকে রিফান্ডের জন্য তো রিটার্ন ফাইল করতেই হবে। এছাড়া আপনি যদি কোনো ফরেন ট্রাভেল করে থাকেন, ইলেকট্রিসিটি বিল যদি 1 লাখ টাকার উপরে যায়, এছাড়া বাইরে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অথবা অ্যাসেট থাকে, আপনি যদি কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান সামনে, সেক্ষেত্রে আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। তা এটা গেল তো একটা পার্ট। এবার আমরা আর একটা পার্টে চলে আসি যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন তো জমা করতে হবে, কিন্তু কোন ফর্মে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন। এক্ষেত্রে দুটো অপশন আমাদের কাছে আসে, ITR 1 আর ITR 2। এবার ITR 1-এ কারা জমা করতে পারবে? প্রথমত হলো আপনার ইনকাম যদি পেনশন থেকে আসে অথবা স্যালারি থেকে আসে। অনেক সময় দেখা যায় যারা পেনশনার রয়েছে ছোটোখাটো কোনো কাজ করে থাকে, স্যালারি থেকে আসুক অথবা পেনশন থেকে আসুক, আপনি ITR 1-এ জমা করতে পারবেন। বিশেষ কিছু ক্ষেত্র আছে যেখানে আপনি ITR 1 জমা করতে পারবেন না। যদি আপনার ইনকাম 50 লাখের উপরে হয়, এগ্রিকালচারাল ইনকাম 5,000-এর উপরে যায়, এছাড়া আপনার যদি কোনো বিজনেস ইনকাম থাকে, অনেক সময় অনেক ব্যক্তি আছে যারা পেনশন তো পান সাথে ছোট কোনো ব্যবসা করে থাকেন, এই ধরনের ক্ষেত্রে আপনারা ITR 1 জমা করতে পারবেন না। যদি কোনো ক্যাপিটাল গেন থাকে সেক্ষেত্রে ITR 1 জমা করতে পারবেন না। এক্সেপশন অবশ্যই আছে, যদি আপনার শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থেকে লং টার্ম ক্যাপিটাল গেন হয় 1,25,000 পর্যন্ত, সেক্ষেত্রে আপনি পারবেন, এছাড়া বাকি ক্ষেত্রে পারবেন না। দুটোর বেশি হাউস প্রপার্টি থেকে রোজগার থাকলে আপনি করতে পারবেন না, আপনার ক্রিপ্টো থাকলে করতে পারবেন না, ফরেন ইনকাম অথবা অ্যাসেট থাকলে করতে পারবেন না, কোম্পানির ডাইরেক্টর থাকলে করতে পারবেন না। এই ধরনের কন্ডিশন যদি আপনার থাকে তাহলে আপনি ITR 1-এ জমা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ITR 2 সিলেক্ট করতে হবে। ITR 2 যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল গেনও দেখান, কোনো অসুবিধা নেই, দুটোর বেশি হাউস প্রপার্টি দেখান, কোনো অসুবিধা নেই, ফরেন অ্যাসেট থাকুক, ক্রিপ্টো থাকুক, এছাড়া আপনি কোনো কোম্পানির ডাইরেক্টর হন, কোনো অসুবিধা নেই। এখানে বিজনেস প্রফেশন এটা দেওয়া হয়ে গেছে। বিজনেস প্রফেশন থাকলে কিন্তু আপনি ITR 2-তে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন না। এছাড়াও যদি আমরা ইনকাম ট্যাক্সের টাইপ অফ ইনকাম দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি? সেক্ষেত্রে আমরা কিন্তু ইনকামের 5টা হেড দেখতে পারি। একটা হলো স্যালারি অথবা পেনশন,
বিজনেস প্রফেশন, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেন, আদার সোর্স থেকে রোজগার। আদার সোর্সের মধ্যে যেগুলো দিয়েছি ন্যাচারালি সেইগুলো দেখা যায় যে পোস্ট অফিস থেকে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট, ব্যাংক থেকে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট, ফ্যামিলি পেনশন দেখা যায়, এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখতে পাই। এইবার আমরা যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করব, এখানে কিন্তু আমরা অ্যাজিউম করব 1, 2 আর 5 এই 3টে পয়েন্ট একজন পেনশনারের থাকবে, অর্থাৎ তার স্যালারি থেকে রোজগার থাকবে, এছাড়া হাউস প্রপার্টি থেকে তার রোজগার থাকতে পারে, এছাড়া তার আদার সোর্স থেকে রোজগার থাকবে। আমরা ফ্যামিলি পেনশনের ব্যাপারটাও এখানে দেখাবো। এই কটা জিনিস বোঝার পর এইবার আপনার হাতের কাছে কি কি ডকুমেন্টস রাখতে হবে সেটা একবার দেখে নিন। প্রথমত হলো আপনার প্যান কার্ড অবশ্যই হাতের কাছে রাখবেন। যদি রেজিস্ট্রেশন করতে হয়, প্রথমবার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন, সেক্ষেত্রে তো প্যান কার্ড লাগবেই। না হলে আপনার প্যান নম্বর এছাড়া অন্যান্য ডিটেলের জন্য আপনার প্যান কার্ড লাগতে পারে। এছাড়া আপনার ইনকাম ট্যাক্স পোর্টালের যে পাসওয়ার্ড সেটাও কিন্তু লাগবে। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই রেখে দেবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকের ক্ষেত্রে ফর্ম 16 থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট খুব বেশি লাগে না, তবুও আমি ধরে নিচ্ছি কারোর ক্ষেত্রে ফর্ম 16 নেই, সেক্ষেত্রেও তার কিন্তু লাগবে। যদি আপনার হাউস প্রপার্টি থেকে রোজগার থাকে, সেক্ষেত্রে রেন্ট এগ্রিমেন্ট অবশ্যই রাখবেন। এছাড়া আপনার ইন্টারেস্ট সার্টিফিকেট ব্যাংক থেকে চেষ্টা করবেন তুলে নেওয়ার। যদি আপনার অল্প স্বল্প ব্যাংক ইন্টারেস্ট থাকে অথবা পোস্ট অফিসে ইন্টারেস্ট থাকে, আপনার মোটামুটি ধারণা থাকে যে আপনার যে ইন্টারেস্টের পরিমাণ আছে সেটা আপনি নিজে থেকে জানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ইন্টারেস্ট সার্টিফিকেট না তুললেও পারেন। কেননা আপনি 26S অথবা AIS দেখলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়া আপনার আধার কার্ডের সাথে মোবাইল যেন লিঙ্ক করা থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি না থাকে অবশ্যই করে নেবেন। এরপর চলে আসি আমরা প্র্যাকটিক্যাল ডেমোতে যে আমরা কি করে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারি। প্রথমে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে চলে আসতে হবে। পোর্টালে আসার পর এই যে এখানে ইউজার আইডি লেখা আছে, এখানে গিয়ে আপনার প্যান নম্বর বসিয়ে দেবেন। প্যান নম্বর বসানোর পর কন্টিনিউ করবেন। এরপরে এই যে বক্স আছে এই বক্সের মধ্যে ক্লিক করবেন। তারপরে নিচে এই পাসওয়ার্ড লেখা জায়গাটি আছে, এখানে আপনি আপনার পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচের দিকেই দেখবেন কন্টিনিউ বলে একটা সেকশন আছে, সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনি কিন্তু আপনার পোর্টালের মধ্যে চলে যাবেন। এইবার আমি ধরে নিচ্ছি যে এর আগে কোনো সময় আপনার অন্য কোনো ব্যক্তি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করত। যদি কারোর ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি কিন্তু এই আপনার নাম যেখানে রয়েছে সেখানে একটা ক্লিক করবেন, মাই প্রোফাইলে যাবেন। যাওয়ার পর এখানে নিচে নামলেই আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি রয়েছে। এইবার একবার দেখে নেবেন আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি তো এখানে দেওয়া আছে। যদি না থাকে এটাকে চেঞ্জ করে নেবেন। আপনার অ্যাড্রেস বা বাকি ডিটেল এখানে কিন্তু দেওয়া থাকবে, চাইলে চেঞ্জ করে নেবেন। আর যদি আপনি জানেন যে আপনারই দেওয়া রয়েছে, তাহলে এই সেকশানে আসার কোনো প্রয়োজন নেই। আমরা আবার প্রথম পেজে চলে যাই। এখান থেকে আপনারা ই ফাইল সেকশানে যাবেন, ইনকাম ট্যাক্স রিটার্ন, আবার ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সিলেক্ট অপশানটি রয়েছে, এখানে ক্লিক করার পর 26/27 সিলেক্ট করবেন, অনলাইন সিলেক্ট করবেন, কন্টিনিউ করবেন, স্টার্ট ফাইলিং করবেন, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, প্রসিড করবেন। এখান থেকে আপনি আপনার ITR 1 ফর্মটি সিলেক্ট করে নেবেন। প্রসিড উইথ ITR 1, ওকে, লেট গেট স্টার্টেড। এখানে এই 3টে অপশানের মধ্যে যে কোনো একটি অপশানই আপনি সিলেক্ট করতে পারেন। প্রথমেই দেওয়া রয়েছে যে আপনার বেসিক এক্সেম্পশন লিমিট কি ক্রস করে গেছে ইনকাম, যদি করে গিয়ে থাকে তাহলে প্রথম অপশান। আর দ্বিতীয় অপশান ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই খাটবে না, যে অপশানগুলো বলেছিলাম যে 1 কোটি টাকার উপরে রোজগার। 2 নম্বর যে অপশানটি সেটা কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই খাটবেন না, তবুও দেখে নেবেন যে আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে নাকি। আর যদি কিছুই বুঝতে না পারেন আদার্স অপশান সিলেক্ট করে নেবেন। যাই হোক, আমরা প্রথম অপশানটি সিলেক্ট করে কন্টিনিউ করলাম। এরপরে পার্সোনাল ইনফরমেশান রয়েছে, ওখানে একবার ঢুকবেন, ঢুকে সমস্ত ডিটেল একবার দেখে নেবেন। মেন জিনিস যেখানে, এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট যেটা রয়েছে সেটা সঠিক দেওয়া আছে নাকি। ওখানে দেখবেন যে অনেক অপশান রয়েছে। যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে তাহলে ওপরের অপশান, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এটা, আর আপনাদের পেনশনারের ক্ষেত্রে CG পেনশনার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার, আর SG পেনশনার মানে স্টেট গভর্নমেন্ট পেনশনার। আর নিচের দিকে আসলে PSU পেনশনার রয়েছে, এছাড়া আদার্স অপশান রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা সেটা সিলেক্ট করে নেবেন, করে
139(1) সিলেক্ট করবেন যদি আপনি ডিউ ডেট অর্থাৎ জুলাইয়ের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন। এবার নিচের দিকে এসে দেখে নেবেন যে নিচের যে দুটো অপশান এখানে নো করা আছে নাকি। প্রথম অপশানটি রয়েছে যে আপনি আপনার নতুন ট্যাক্স রেজিম থেকে কি বেরিয়ে যেতে চান, ম্যাক্সিমাম লোকে চাইবেন না, নো। এছাড়া আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ অ্যাথরিটি আছে নাকি, নো। এবার নিচের দিকে নামলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেট করা আছে নাকি একবার দেখে নেবেন, দেখে যদি ভ্যালিডেট করা থাকে কনফার্ম করে দেবেন। এবার আপনার গ্রস টোটাল ইনকামের ঘরে চলে যাব। ইনকাম ফ্রম স্যালারি যে অপশানটি আছে, এখানে যে এডিট অপশান দেখতে পাচ্ছি ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্যালারি অথবা পেনশন যেটি আছে সেটিকে এখানে বসাতে হবে। এর জন্য আপনার ফর্ম 16 থাকলে ফর্ম 16এই আপনি আপনার যে টোটাল পেনশনের পরিমাণ সেটা পেয়ে যাবেন। যদি ফর্ম 16 না পান সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট খুলুন। ব্যাঙ্ক স্টেটমেন্ট খুলে এপ্রিল 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত যে পেনশনগুলো ঢুকেছে সেগুলো একটা খাতায় লিখে যোগ করে নিন। অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয় যে মার্চের পেনশন আমি এপ্রিলে পেয়েছি, কোনটাকে আমি ধরবো। আমার পার্সোনালি মনে হয় যখন যে পেনশনটি ঢুকেছে সেই পেনশনটি তখনই ধরে নেওয়ার কিন্তু সুবিধাজনক। সুতরাং আপনি যদি এইভাবেই সারা জীবন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে থাকেন তাহলে আপনি কিন্তু যে মাসে আপনার পেনশন ঢুকেছে সেই মাসে ওটাকে একটা খাতায় লিখুন, 12 মাসের পেনশন টোটাল লিখুন, লিখে যোগ করে নিন। এরপরে আপনি যদি অন্য কোনো জায়গায় কোনো ধরনের কোনো চাকরি করে থাকেন, দেখা গেল ছোটো কোনো চাকরি টাইম পাসের জন্য করছে, সেই অ্যামাউন্টটাও যোগ করুন। যোগ করে আপনার স্যালারি অ্যাজ পার সেকশন 17(1) যে সেকশনটি আছে সেখানে কিন্তু আপনি বসিয়ে দিন। আমরা ধরলাম এখানে 4,24,673 আমাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের এটা আছে, এটা আমরা বসিয়ে দিলাম। বসানোর পর আমরা নিচের দিকে চলে আসলাম। স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার এটাকে আমরা সেভ করে দিলাম। দু নম্বর হলো হাউস প্রপার্টি থেকে আপনার কোনো রোজগার থাকলে এবার এখানে ডিটেল ইনকাম অফ হাউস প্রপার্টিতে ক্লিক করবেন, অ্যাড অ্যানাদার করবেন। করার পর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যে প্রপার্টি আপনি ভাড়া দিচ্ছেন তার ডিটেল এখানে বসাতে হবে। অর্থাৎ সেই প্রপার্টির অ্যাড্রেস এখানে বসাতে হবে, তার সিটি কি স্টেট কি আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে বসাতে হবে। বসানোর পর আপনি নিচে আসলেন, নিচে আসার পর ওনার অফ হাউস প্রপার্টি এক্ষেত্রে দেখতে হবে যে আপনি কি আপনার হাউস প্রপার্টির মালিক নাকি অন্য কেউ, সেলফ করে দেবেন। আর আরেকটা জিনিস দিতে হবে যে কোনো ওনার আছে নাকি, যদি না থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, নো করে দেবেন। সুতরাং আপনি 100% প্রপার্টির মালিক এখানে দিয়ে দিয়েছে। এরপরে টাইপ অফ হাউস প্রপার্টি অবশ্যই লেট আউট, ভাড়া আছে বলেই আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে এটা বসাচ্ছেন। বসানোর পর এইখানে প্রথমেই দেখবেন গ্রস রেন্ট রিসিপ্ট বলে যে অপশানটি আছে, এখানে আপনার রেন্টের পরিমাণ আপনি লিখে দেবেন। এখানে যদি ধরে নিলাম আমার 5 লাখ টাকা রেন্ট আছে, আমি যদি বসিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক দেখতে পাবো 30% এখান থেকে বাদ গিয়ে আমার টোটাল 3.5 লাখ টাকা এখানে কিন্তু পড়ে আছে। অর্থাৎ 30% যে একটা ডিডাকশন দেয় সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এর বাইরে আপনার যদি কোনো এরিয়ার থাকে অথবা আনরিয়েলাইজড রেন্ট থাকে তাহলে কিন্তু সেটা এখানে বসাতে পারেন। এরপরে আপনার প্রপার্টির এগেনস্টে যদি কোনো ধরনের কোনো লোন থাকে তাহলে সেকশন 24B তে আপনি এখানে কিন্তু ডিটেল বসাতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্ত লোনের ডিটেল এখানে দিতে হবে, যে লোনটি আপনি কোথা থেকে নিয়েছেন, ব্যাংক থেকে নাকি আদার দ্যান ব্যাংক, সেটা বসাতে হবে। নেম অফ দ্য ব্যাংক, আপনার ধরে নিলাম SBI থেকে নিয়েছেন, আমি SBI করে দিলাম, এখানে ব্যাংক করে দিলাম। এছাড়া লোন অ্যাকাউন্ট নম্বর এখানে বসাতে হবে। এছাড়া কোন ডেটে নিয়েছেন, আমি এখানে একটা ডেট বসিয়ে দিলাম। আপনি যেই ডেটে লোনটি নিয়েছেন সেই ডেট এখানে বসিয়ে দেবেন। টোটাল অ্যামাউন্ট অফ লোন, মানে লোনের টোটাল অ্যামাউন্ট কত ছিল যখন লোনটি নিয়েছিলেন সেই সময় কত ছিল। সেই সময় হতে পারে যে লোনের অ্যামাউন্ট 50 লাখ ছিল, এইবার এখন লোনের পরিমাণ কত আছে, অর্থাৎ এই 31 মার্চ, সেক্ষেত্রে দেখা যাবে যে আর 5 লাখ পড়ে আছে, এখানে 5 লাখ বসাতে হবে, যার ক্ষেত্রে যেটা হবে। এবার এখানে ইন্টারেস্টের পরিমাণ বসাতে হবে যে আপনি ইন্টারেস্ট হিসাবে কত পেমেন্ট করেছেন। এখানে একটা জিনিস, যে আপনি যদি ইন্টারেস্ট হিসাবে 3.5 লাখ টাকাও পেমেন্ট করেন, পুরো 3.5 লাখ টাকাই কিন্তু মাফ হয়ে যাবে এবং আপনার ইনকাম কিন্তু জিরো হয়ে যাবে। আপনি যদি আপনার প্রপার্টি ভাড়াতে দেন সেই ক্ষেত্রে আপনার হাউস বিল্ডিং লোনের কত ইন্টারেস্ট হচ্ছে সেটা কিন্তু দেখে না, যতটা পরিমাণ আপনার রোজগার তত পরিমাণ যদি আপনার
হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট যায় তাহলে কিন্তু সেটা আপনি ছাড় পাবেন। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর এরপরে চলে আসছি আমাদের একেবারে নিচে ইনকাম ফ্রম আদার সোর্সে। ইনকাম ফ্রম আদার সোর্সে এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম ট্যাক্স রিফান্ড 12 টাকা, অর্থাৎ আগের বছর ছোটোখাটো কিছু ওনার রিফান্ড ছিল, তার যে ইন্টারেস্ট আছে সেটা অটোমেটিক বসে গেছে। এরপরে আমরা অ্যাড অ্যানাদার যদি করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট কত। আপনার সেভিংস ব্যাংকের যে ইন্টারেস্ট আছে ধরে নিলাম 24,560 টাকা, এখানে আপনি বসিয়ে দিলেন। এরপরে আপনার এফডি থেকে কোনো ইন্টারেস্ট থাকতে পারে, যদি থাকে তাহলে ইনকাম ফ্রম ডিপোজিট এই অপশানটি আপনি সিলেক্ট করলেন। ধরে নিলাম 25,000 টাকা আপনার আছে, করে এটাকে সেভ করে দিলেন। এবং সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট অনেক ব্যক্তিরই যেটা থাকবে সেটা হলো ফ্যামিলি পেনশন। আপনি আবার অ্যাড অ্যানাদার করবেন, করে এইখানে ফ্যামিলি পেনশনে যাবেন। ফ্যামিলি পেনশনে যাওয়ার পর ধরে নিলাম আপনার 2 লাখ টাকা ফ্যামিলি পেনশন আছে, তাহলে আপনি 2 লাখ টাকা বসিয়ে দিলেন। 25,000 টাকা ফ্যামিলি পেনশনে ছাড় পাওয়া যায়, আমরা এখানে 25,000 টাকা বসিয়ে দিলাম ডিডাকশন আন্ডার সেকশন 57-এর যে অপশানটি আছে ওখানে। এবার একটা জিনিস বলে রাখি যে টোটাল 25,000 টাকা অথবা 1/3 অফ দ্য পেনশন, যেটা কম হবে সেটাই কিন্তু আপনি ছাড় পাবেন। ধরে নিলাম আপনি 50,000 টাকা যদি আপনার ফ্যামিলি পেনশন হয়, সেক্ষেত্রে 1/3 যদি করা হয় তাহলে 16.5 ধারে কাছে কিছু হয়, সেটাই কিন্তু আপনি ছাড় পাবেন। আর যদি দেখা যায় যে 2 লাখ টাকা হয়, সেক্ষেত্রে 1/3 যেটা হয় সেক্ষেত্রে সেটা প্রায় 66,000-এর উপরে হয়, তার জন্য এখানে আপনি 25,000 টাকায় ছাড় পাবেন। অর্থাৎ 25,000 টাকা আর 1/3 অফ ফ্যামিলি পেনশন, যেটা কম হবে সেটাই আপনি ছাড় পাবেন। তাই এটা 25,000 টাকা এখানে বসিয়ে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আমাদের ইনকাম পেয়ে গেলাম। টোটাল ডিডাকশানের ঘরে আমাদের কোনো কিছু নেই, নিউ রেজিমেন্ট ন্যাচারালি কিছু থাকে না, আমরা এটাকে সেভ করে দিলাম। এরপরে আমাদের ট্যাক্স পেড যে কলাম রয়েছে এখানে আমাদের দেখে নিতে হবে কোনো ধরনের কোনো টিডিএস আছে কিনা। টিডিএস যদি থাকে তাহলে কিন্তু এই যে টিডিএস 2, টিডিএস 3 এইগুলোর মধ্যে কিন্তু আপনি কোথাও পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অথবা অ্যাডভান্স ট্যাক্স জমা দেন তাহলে একবারে লাস্টের কলামে চলে যাবেন। ওখানে ক্লিক করার পর অ্যাড অ্যানাদার করবেন। আপনার যে চালানটি আছে সেই চালানটি পাশে রাখবেন। ম্যাক্সিমাম চান্স আপনি যদি জমা করার কয়েকদিন পরে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন এখানে অটোমেটিক চলে আসবে। যদি কোনো কারণে না আসে তাহলে কিন্তু আপনার বিএসআর কোড এখানে দিয়ে দেবেন, কোন ডেটে জমা করেছেন সেটাও এখানে দেবেন। এছাড়া চালান সিরিয়াল নম্বর এখানে কিন্তু 3 নম্বর কলামে বসাতে হবে, আর টোটাল যে আপনার ট্যাক্সের পরিমাণ সেটা এখানে বসাতে হবে। আমি ডেমো হিসাবে একটা এখানে বসিয়ে দিলাম, করে আপনাকে সেভ করে দিতে হবে। এরপরে আমাদের কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিয়ে ভেরিফাই ইওর লায়াবিলিটি ডিটেলে আমাদের ক্লিক করতে হবে। এইখানে কিন্তু আমাদের টোটাল ইনকাম এখানে চলে আসবে। টোটাল ইনকাম আমরা কোথায় কি বসিয়েছি একবার দেখে নেবেন। এছাড়া পরেও আমরা অপশান পাবো দেখার, এগুলো দেখে আমরা কনফার্ম করে দেবো। এরপরে প্রসিড টু ভেরিফিকেশান করব। করার পর আমাদের কাছে আবার একটা পেজ আসবে। এইখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট ইওর রিটার্ন, প্রিভিউ অ্যান্ড সাবমিট ইওর রিটার্ন করার পর এই ওপরে এই যে টিক অপশানটি আছে ওখানে টিক দেবেন, করে আপনার যে প্লেস আছে সেই প্লেসটি এখানে লিখবেন। লেখার পর আপনি প্রসিড টু ভ্যালিডেশন করবেন। এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে, অর্থাৎ সেকেন্ডারি অ্যাড্রেস কিন্তু আমাদের এখানে দিতে হবে। তা আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাহলে আমাদের কাছে আমি চলে যাব কোন জায়গায় আমার ডিসপুট আছে সেটা কিন্তু আমার এখানে চলে এসছে। এইখানে সেকেন্ডারি অ্যাড্রেসের এখানে আমাকে লিখতে হবে যে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যাড্রেস কি আমার একই আছে। আমরা ইয়েস করে দেব। ইয়েস করার পর আমি সেভ করে দেব, কনফার্ম করব। আবার পুরো যে প্রসেস আছে সেই প্রসেসগুলো কিন্তু আমাকে আবার করে যেতে হবে, অ্যামাউন্ট বসাতে হবে না, জাস্ট প্রতিটা ঘরে আমাকে ঢুকতে হবে আর কনফার্ম করে দিতে হবে। এরপর প্রসিড টু ভ্যালিডেশন যখন করলাম এখানে কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল দেখালো। এরপর প্রিভিউ করব। প্রিভিউ করার পর আমরা কিন্তু আমাদের এই
ইনকাম ট্যাক্স রিটার্ন পুরো প্রিভিউ করতে পারবো। কোথাও কোনো ভুল থাকলে আপনি এক এক করে প্রতিটা পৃষ্ঠায় দেখে নিতে পারবেন যে কোনো জায়গায় কোনো ভুল আছে কি না, এবং থাকলে আপনি এই ব্যাকে গিয়ে সেটাকে কারেকশানও করতে পারেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে প্রসিড টু ভ্যালিডেশন করবেন। ভ্যালিডেশন করার সাথে সাথে ভ্যালিডেশন সাকসেসফুল, আবার প্রসিড টু ভেরিফিকেশন করবেন। তারপরে কিন্তু ভেরিফাই নাও করে আপনি কন্টিনিউ করলেই আপনার কাছে একটা ওটিপি চলে আসবে, এবং ওটিপি আসলে সেই ওটিপি বসিয়ে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দিতে পারবেন। এছাড়া যদি কোনো কারণবশত হয় যে আপনি এখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছেন কিন্তু পরে ভেরিফাই করতে চান, সেক্ষেত্রে ভেরিফাই লেটার অপশানটি চুজ করতে পারেন। এছাড়াও আপনি যদি ভেরিফাই করতে না চান, যদি দেখা যায় যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি আপনি সিগনেচার করে ব্যাঙ্গালোর পাঠাতে চান, সেক্ষেত্রে 3 নম্বর অপশানটি আপনি সিলেক্ট করে কন্টিনিউ করে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করলাম একটু ডিটেলে ভিডিওটি আপনাদের বোঝানোর জন্য, যাতে বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। সুজয় বৈদ্য সাইনিং অফ।